আমরা আগে 8.3 অধ্যায় তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটা পড়েছিলাম এবং সেই তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে আমরা কিভাবে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তড়িৎ বিশ্লেষণের প্রয়োগগুলো সেগুলো পড়েছিলাম। আজকে আমরা পড়ব পরীক্ষাগারে এবং রাসায়নিক শিল্প উৎপাদনে যে সমস্ত অজৈব যৌগগুলো লাগে তাদের সম্বন্ধে পড়ব, অর্থাৎ 8.4 অধ্যায়। সেখানে প্রথমে আছে অ্যামোনিয়া যৌগ। তো আমরা দেখি পরীক্ষাগারে অ্যামোনিয়া কিভাবে প্রস্তুত করা হয়। পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির একটা নীতি আছে, সেই নীতিটা একটু দেখে নিই। নীতিটা হচ্ছে অ্যামোনিয়ার যে কোনো লবণকে অনুদ্বায়ী ক্ষার, তীব্র ক্ষার সহ উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। কিন্তু অ্যামোনিয়ার কোন কোন লবণ নেব না, দুটো লবণ বাদ দিয়ে দেবো যারা বিস্ফোরক পদার্থ, অ্যামোনিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম নাইট্রাইট, মানে NH4NO2 এবং NH4NO3, এই দুটোকে বাদ দিয়ে বাকি অ্যামোনিয়ার যে সমস্ত লবণগুলো পাওয়া যায়, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এই ধরনের লবণগুলোকে অনুদ্বায়ী তীব্র ক্ষার সহ উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। আমরা পরীক্ষাগারে নেব কি না, পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইড নিতে পারি, সব থেকে সহজে পাওয়া যায়। নিশাদল যাকে আমরা বলি, নিশাদলকে একদম সস্তার একটা ক্ষার নেব, অর্থাৎ চুন নেব। সেটা আমরা কলি চুন নিতে পারি বা পোড়া চুনও নিতে পারি। আমি নিলাম কলি চুন, শুষ্ক কলি চুন নিয়ে উত্তপ্ত করব। উত্তপ্ত করলে কি হবে না, অ্যামোনিয়া গ্যাস পাবো, জলীয় বাষ্প পাবো, আর অবশেষ রূপে পড়ে থাকবে ক্যালসিয়াম ক্লোরাইড। এটাকে ব্যালেন্স করি, দেখা যাক এখানে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম ক্লোরাইড মানে দুখানা ক্লোরিন এসছে, তাহলে দুখানা অ্যামোনিয়া, দুখানা অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে দুখানা অ্যামোনিয়াম, দুখানা জল। তাহলে কি হলো, অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিচুন এই মিশ্রণকে উত্তপ্ত করব। দেখো যন্ত্রপাতিগুলো কেমন, আমি এখানে ছবিটা আগের থেকে এঁকে রেখে দিয়েছি। তা আমি যন্ত্রপাতিগুলোতে আমার কি কি লাগছে সেগুলো আমরা একটু দেখে নিই। প্রয়োজনীয় যন্ত্রপাতি এক জাত থেকে যেতে থাকি, দেখি। এটা হচ্ছে একটা স্ট্যান্ড, ক্ল্যাম্প সহ স্ট্যান্ড। এখানে আরেকটা লম্বা স্ট্যান্ড ক্ল্যাম্প সহ, তাহলে দুখানা স্ট্যান্ড এবং তার সাথে ক্ল্যাম্প লাগানো আছে। একটা তারজালি, একটা বুনসেন বার্নার, একটা গোলতল ফ্লাস্ক, একটা বাঁকানো নির্গমন নল, একটা গ্যাস শোষক স্তম্ভ, ক্যালসিয়াম অক্সাইড দ্বারা পূর্ণ, একটা গ্যাস শোষক স্তম্ভ, তার উপরে একটা নল, সোজা নির্গমন নল, এবং সেখানে একটা লাগানো আছে গ্যাস জার। এই গ্যাস জারটা একটা ঢাকনা থাকে, আমি ঢাকনাটা এখানে দেখাইনি কারণ গ্যাস জারের মধ্যে এখন গ্যাস জমছে। গ্যাস জমার পর যখন এটাকে সরিয়ে নেবো তখন এখানে একটা ঢাকনা দিয়ে আমি তাকে সোজা করে রাখবো, অর্থাৎ ঢাকনা সহ একটা গ্যাস জার। এই হচ্ছে আমার যন্ত্রপাতি। যন্ত্রপাতিগুলো তাহলে কি কি বোঝা গেল, স্ট্যান্ড, দুখানা ক্ল্যাম্প সহ একটা তারজালি, বুনসেন বার্নার, গোলতল ফ্লাস্ক, বাঁকানো নির্গমন নল, গ্যাস শোষক স্তম্ভ, ক্যালসিয়াম অক্সাইড পূর্ণ একটা গ্যাস জার, ঢাকনা সহ। এই হচ্ছে আমার যন্ত্রপাতি। প্রয়োজনীয় রাসায়নিক সামগ্রী কি কি, এই যে নিয়েছি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কলিচুন আর ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড ওই গ্যাস শোষক স্তম্ভের মধ্যেই ছিল, অনাদ্র ক্যালসিয়াম অক্সাইড ছিল। এবার দেখি কি করলাম না, বুনসেন বার্নারের সাহায্যে আমি এটাকে উত্তপ্ত করলাম, তাহলে এই বিক্রিয়াটা সংঘটিত হলো। এই বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে কি হলো, অ্যামোনিয়া এবং জলীয় বাষ্প দুটোই গ্যাস হিসেবে বেরিয়ে আসছে। অ্যামোনিয়া জলীয় বাষ্প এই নির্গমন নল দিয়ে বেরিয়ে এসে এখানে ঢুকছে। এখানে পোড়া চুন দেওয়া আছে। পোড়া চুন কি করে না, জলীয় বাষ্পের শোষক, তারপরে জলীয় বাষ্প শোষিত হয়ে গেল, তাহলে এখানে যেটা উঠছে সেটা অ্যামোনিয়া গ্যাস। তাহলে এইভাবে আমরা অ্যামোনিয়া গ্যাসকে কালেক্ট করছি। এখানে একটু দেখে নিই, কতগুলো প্রশ্ন আসে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের জায়গায় আর কি কি নিতে পারি। অ্যামোনিয়াম ক্লোরাইডের জায়গায় আমরা নিতে পারি অ্যামোনিয়াম সালফেট নিতে পারি, NH4(2SO4) নিতে পারি, অ্যামোনিয়াম ফসফেট নিতে পারি। একই রকম বিক্রিয়া হবে। আমি অ্যামোনিয়াম সালফেটের সাথে একটা বিক্রিয়া দেখিয়ে দিই একটু। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়াটা করলাম, তাহলে অ্যামোনিয়াম সালফেটের সাথে বিক্রিয়াটা কেমন হবে, অ্যামোনিয়াম সালফেট তার সাথে চুনের বিক্রিয়া করি, অ্যামোনিয়া, জল, ক্যালসিয়াম সালফেট। তো এই হলো বিক্রিয়া। দুটো অক্সিজেন আছে সেই জন্য H2, দুখানা H2। তাহলে এই বিক্রিয়া, তাহলে NH4Cl এর সাথে NH4(2SO4) এর সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেটের সাথে কলিচুন দিয়ে বিক্রিয়া করতে পারি, আমি ক্যালসিয়াম অক্সাইড দিয়েও বিক্রিয়া করতে পারি। এটা হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি। এখানে কতগুলো প্রশ্ন থাকে, কি হলো কি কি প্রশ্ন একটু দেখে নিই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়া গ্যাসকে আমরা শুষ্ক করছি কি করে, জলীয় বাষ্প মিশ্রিত আছে। এখানে একটু বলে রাখি, অ্যামোনিয়া গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য, অর্থাৎ মানে 1 সিসি
জলে মানে 1 ঘন সেন্টিমিটার জলে প্রায় 1150 সিসি অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে। কি সাংঘাতিক দ্রাব্যতা, মানে অনেকটা অ্যামোনিয়া একটু মাত্র জলে দ্রবীভূত হয়ে যাবে। তার মানে এখানে যে জলীয় বাষ্প বেরোচ্ছে সেটা প্রায় পুরো অ্যামোনিয়াটাকে শোষণ করে নিতে পারে। তার মানে আমরা যদি দেখি যে এই অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া যদি শুষ্ক না করি তাহলে আমি এখানে অ্যামোনিয়া গ্যাসটা পাবোই না। তাহলে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার দরকার। কিন্তু শুষ্কিকারক পদার্থ কি কি আছে না, শুষ্কিকারক পদার্থের মধ্যে আছে ফসফরাস পেন্টঅক্সাইড, এটা একটা অনাদ্র ফসফরাস পেন্টঅক্সাইড, অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড, অনাদ্র লিখলাম অ্যানহাইড্রাস, অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড। আরেকটা আছে গাঢ় সালফিউরিক অ্যাসিড, আমরা চিনি গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, ঘন সালফিউরিক অ্যাসিড আমি লিখলাম ঘন সালফিউরিক অ্যাসিড, P2O5 ঘন সালফিউরিক অ্যাসিড, আর লাস্টে লিখছি ক্যালসিয়াম অক্সাইড। এই চারটে হচ্ছে আমার শুষ্কিকারক পদার্থ। এই চারটে শুষ্কিকারক পদার্থের মধ্যে একটা একটা করে আমি দেখি কোনটা ব্যবহার করছি। ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করছি, কেন ফসফরাস পেন্টঅক্সাইড ব্যবহার করলাম না, কেন ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করলাম না, কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলাম না। দেখি ফসফরাস পেন্টঅক্সাইড একটা আম্লিক গ্যাস, আম্লিক পদার্থ। এই আম্লিক পদার্থ আমরা জানি অধাতুর অক্সাইড আম্লিক, তাহলে ফসফরাস পেন্টঅক্সাইড একটা আম্লিক পদার্থ। এটা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করবে এবং অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে, কারণ অ্যামোনিয়া ক্ষার আর এই দুটো মিশ্রণ হচ্ছে অ্যাসিড, এই দুটোর মিশ্রণ একটা অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। তাহলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হবে না অ্যামোনিয়াম ফসফেট তৈরি হয়ে যাবে। তাহলে এই যে অ্যামোনিয়াম ফসফেট তৈরি হলো, এই অ্যামোনিয়াম ফসফেট তৈরি হওয়ার ফলে আমি আর অ্যামোনিয়া পাচ্ছি না। ফসফরাস পেন্টঅক্সাইড জল, এই দুটোর মিশ্রণটাকে আমরা অ্যাসিড ধরে নিই। কেন ফসফরাস পেন্টঅক্সাইড আর জল মিশে গিয়ে হয় মানে এটা হয় কি ফসফরিক অ্যাসিড H3PO4। দেখো H3PO4, আমি যদি এই দুটোকে বিক্রিয়া করাই মানে এই দুটোর বিক্রিয়া কি তৈরি হবে H3PO4। এই H3PO4 এর সাথে অ্যামোনিয়া বিক্রিয়া কি তৈরি হবে, অ্যামোনিয়া বিক্রিয়া হলো H3PO4 এর সাথে, তাহলে অ্যামোনিয়াম ফসফেট তৈরি হলো। দুটো স্টেপকে আমি একসাথে লিখেছি, ফসফেট তৈরি হলো। তাহলে দেখো অ্যামোনিয়া ফসফরিক অ্যাসিড দ্বারা শোষিত হয়ে যাবে। ফসফরিক অ্যাসিড তৈরি হলো কি করে না ফসফরাস পেন্টঅক্সাইড আর ওই অ্যামোনিয়ার মধ্যে যে জলীয় বাষ্প ছিল সেটা বিক্রিয়া ফসফরিক অ্যাসিড তৈরি হয়েছে, অর্থ ফসফরিক অ্যাসিড অ্যামোনিয়াকে শোষণ করে নিয়েছে। তার মানে অ্যামোনিয়া গ্যাস পাবো না, ফসফরাস পেন্টঅক্সাইড দ্বারা অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করা যাবে না। ক্যালসিয়াম ক্লোরাইড দেখি, এবার ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে কি বিক্রিয়া হচ্ছে দেখি। ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া গ্যাসকে শোষণ করে দেয় এবং শোষণ করে কি তৈরি করে না অ্যামোনিয়াম ক্লোরাইডকে শোষণ করে নিয়ে সে দ্রুত যৌগ তৈরি করে, অর্থাৎ 8খানা অ্যামোনিয়াকে শোষণ করে, 8খানা অ্যামোনিয়া অণুকে শোষণ করে নিয়ে CaCl2.8NH3 একটা দ্রুত যৌগ তৈরি করে। এটা একটা জটিল যৌগ, মনে রাখবে। এই ধরনের একটা জটিল যৌগ তৈরি করার ফলে ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা শুষ্ক করা অ্যামোনিয়া গ্যাস আর পাবো না, কারণ অ্যামোনিয়া গ্যাসকে ধরে রেখে দিয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, আবার 3 নম্বর দেখি গাঢ় সালফিউরিক অ্যাসিড, একটা অ্যাসিড। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড যেহেতু অ্যাসিড আর অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষারীয় গ্যাস, তাহলে কি করবে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া হবে, অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে। মানে যে লবণটা থেকে আমি তৈরি করেছিলাম সেটাই আবার ফেরত চলে আসবে। তার মানে কি হলো সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট তৈরি হয়ে গেল। তার মানে সালফিউরিক অ্যাসিড দ্বারা শুষ্ক করতে পারছি না, ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা শুষ্ক করতে পারছি না, ফসফরাস পেন্টঅক্সাইড দ্বারাও শুষ্ক করতে পারছি না। তাহলে পড়ে থাকলো কোনটা না পড়ে থাকলো ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড দ্বারা কেবলমাত্র অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করা যায়। এবার দেখি অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করলাম, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করে সংগ্রহ করবো কি করে। আমরা এখানে দেখছি গ্যাস জারটাকে উল্টো করে ধরে রেখেছি। আমরা এমনি জেনারেলি জানি কি যে গ্যাস প্রস্তুতির সময় গ্যাসকে সংগ্রহ করা হয় জলের নিম্ন অপসারণ দ্বারা, কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে সম্ভব না, কারণ অ্যামোনিয়া তো জলে অত্যন্ত দ্রাব্য, ফলে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা সম্ভব না। তাহলে আমরা এখানে বায়ুর অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করবো, কিন্তু বায়ুর অপসারণ দ্বারা সংগ্রহ করার সময় বায়ুর নিম্ন অপসারণ করবো না ঊর্ধ্ব অপসারণ করবো সেটা দেখতে হবে। বায়ুর ঘনত্ব হচ্ছে 14.4, তাই না, বায়ুর ঘনত্ব 14.4, আর আমরা দেখছি অ্যামোনিয়ার ঘনত্ব 8.5। অ্যামোনিয়ার ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব আর এটা বায়ুর ঘনত্ব, তাহলে কোনটা বেশি ভারী না আমরা দেখলাম বায়ুর ঘনত্ব অনেক বেশি। তাহলে বায়ুর ঘনত্ব বেশি অর্থাৎ বায়ু ভারী,
অ্যামোনিয়া গ্যাস হালকা, তার মানে বায়ুকে নিচের দিকে অপসারণ করে অ্যামোনিয়া গ্যাস ওপরে উঠবে। তাহলে অ্যামোনিয়া গ্যাসকে ওপর দিকে কালেকশন করছি বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। তাহলে অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয় কিভাবে? সংগ্রহ। সংগ্রহ তাহলে কি হলো? বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। এটা খুব প্রশ্ন, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। বায়ুর নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয়। ব্যাস, তাহলে আমরা দেখি এক এক করে পয়েন্টগুলো একটু দেখে নিই। নীতি গেল। প্রথমে আমরা লিখেছিলাম কি নীতি? নীতি হচ্ছে অ্যামোনিয়া গ্যাসকে তৈরি করতে গেলে অ্যামোনিয়ার লবণ অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেটকে কোনো অনুদ্বায়ী ক্ষার, পোড়া চুন নিতে পারি, পলি চুন নিতে পারি, এরকম কোনো ক্ষার দিয়ে উত্তপ্ত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষাগারে আমরা কি কি দিয়ে তৈরি করি না, পরীক্ষাগার প্রস্তুতিতে দ্রব্য কি কি নিই? প্রয়োজনীয় দ্রব্য আমরা নিই অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিচুন। অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিচুনকে একসাথে উত্তপ্ত করি। তা বিক্রিয়াটার সমীকরণ কি হবে? সমীকরণ আমি একটু আগে লিখেছি সমীকরণটা, NH4Cl প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সমান অ্যামোনিয়া প্লাস জল প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড। সমীকরণ হয়ে গেল। এবার হচ্ছে শুষ্কীকরণ। শুষ্কীকরণ বা শুষ্ক করবো কি করে? শুষ্কীকরণ পোড়া চুন দিয়ে করি। ক্যালসিয়াম ক্লোরাইড, অনন্ত ক্যালসিয়াম ক্লোরাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারি না। সংগ্রহ, তাহলে এইগুলো সংগ্রহ করি কিভাবে না, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। যেহেতু বায়ু থেকে হালকা, সেহেতু বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। অর্থাৎ এই 5টা পয়েন্ট, 1 2 3 4 5, এই 5টা পয়েন্ট আমরা খাতায় লিখে ফেলবো এবং সেইভাবে পড়বো। এরপরে আসি অ্যামোনিয়া গ্যাসের ধর্মগুলো একটু দেখি। আচ্ছা, অ্যামোনিয়া গ্যাসের ধর্মতে আগে দেখি অ্যামোনিয়া গ্যাস কেমন দেখতে। না, অ্যামোনিয়া গ্যাস বর্ণহীন, গন্ধহীন, কিন্তু ঝাঁঝালো গন্ধ আছে। বর্ণহীন বলছি কিন্তু গন্ধহীন নয়। আমরা সাধারণভাবে কি বলি? হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, গন্ধহীন, বর্ণহীন গ্যাস। কিন্তু অ্যামোনিয়া গ্যাসের সময় বলার সময় খেয়াল রাখতে হবে অ্যামোনিয়া গ্যাস বর্ণহীন কিন্তু গন্ধ আছে। কেমন গন্ধ? ঝাঁঝালো গন্ধ, তীব্র ঝাঁঝালো গন্ধ। এবং এই তীব্র ঝাঁঝালো গন্ধ সুবিধে হয় কি হয় না, আমাদের শ্বাসরোধ হয়ে যায়। কারণ আমাদের নাকের ভেতরে এক ধরনের পর্দা আছে, শ্লোইসমিক, তো সেই ঝিল্লিটা বিজারিত হয়ে যায় অ্যামোনিয়া গ্যাসের জন্য। অ্যামোনিয়া গ্যাসের এতই তীব্র, ফলে বেশি বিজারিত হয়ে যাওয়ার ফলে কি হয়, আমরা আর অন্য কোনো গন্ধ পাই না, নষ্ট হয়ে যায়। যদি বেশি পরিমাণে আমরা নিয়ে নিই তাহলে কি হবে, আমাদের লাংসের মধ্যে সেই অ্যামোনিয়া গ্যাস গেলে লাংসটাকে নষ্ট করে, ফুটো করে দেবে। লাংসের মধ্যে যে বায়ুথলিগুলো আছে সেগুলোকে নষ্ট করে দেবে। সেই জন্য আমাদের অ্যামোনিয়া গ্যাস খুব সাবধানে ব্যবহার করতে হয়। অ্যামোনিয়া গ্যাস যেখানে লিক করে সেখানে আশেপাশে থাকা যায় না, সেখানে জল স্প্রে করতে হয়, নাকে ভেজা রুমাল দিতে হয়। কেন রুমাল দিতে হয়? কারণ একটু আগে দেখলাম যে 1 শিশি জলের মধ্যে 1150 শিশি অ্যামোনিয়া দ্রবীভূত হতে পারে সাধারণ উষ্ণতায়। তার মানে কি, আমি যদি রুমালটা ভিজিয়ে রাখি, অ্যামোনিয়া গ্যাস ঢোকার সময় রুমালের মধ্যে দিয়ে যাবে, সেই রুমালের মধ্যে যে জল আছে তার মধ্যেই অ্যামোনিয়া দ্রবীভূত হয়ে যাবে, আমার নাকের মধ্যে আর যেতে পারবে না। ফলে অ্যামোনিয়া গ্যাস কোথাও লিক করলে জল স্প্রে করতে হবে। জল স্প্রে করলে সেই জলকণার মধ্যে অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হয়ে যাবে প্রচুর পরিমাণে, ফলে অ্যামোনিয়া গ্যাস আর থাকবে না। তাহলে রুমাল বেঁধে রাখবো, ভেজা রুমাল বেঁধে রাখবো, এই হলো কি ব্যাপার। এবার দেখি অ্যামোনিয়া গ্যাস কঠিন হয় -77.7 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাষ্প হয় -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটা হলো তার স্ফুটনাঙ্ক, মানে বয়লিং পয়েন্ট, আর এটা হলো তার ফ্রিজিং পয়েন্ট। বোঝা গেল? ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্ক হচ্ছে -77.7 ডিগ্রি সেন্টিগ্রেড, বয়লিং পয়েন্ট হচ্ছে -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে সাধারণ উষ্ণতা এটা গ্যাস। কিন্তু অ্যামোনিয়াকে আমরা ঠান্ডা করে যদি চাপ প্রয়োগ করি তাহলে অ্যামোনিয়া গ্যাস তরল হয়ে যায়, এবং এই তরল অ্যামোনিয়াটাকে আমরা বলি লিকুইড অ্যামোনিয়া। লিকুইড অ্যামোনিয়া, এই লিকুইড অ্যামোনিয়া যেটা, সেটা কিন্তু অনেক কাজে ব্যবহৃত হয়। কি কাজে না, প্রথম কাজ হচ্ছে, আমি যখন ব্যবহার বলবো তখন বলবো, অ্যামোনিয়া যখন এই লিকুইড থেকে আবার অ্যামোনিয়া গ্যাস হবে তখন প্রচুর পরিমাণে তাপ শোষণ করে। মাইনাস তাপ, মানে তাপ শোষণ করে নেয়। তাপ শোষণ করার ফলে কি হয় না, বাইরের আশেপাশে যেখান থেকে সে তাপ শোষণ করে সেটা ঠান্ডা হয়ে যায়। এই প্রবল তাপ শোষণ, অর্থাৎ এর মানে তরল অ্যামোনিয়া বাষ্পীভূত হওয়ার জন্য বাষ্পীভবনের ঋণ তাপ অনেকটা বেশি,
আর সেই জন্য অ্যামোনিয়াকে আমরা হিমায়ক রূপে ব্যবহার করি। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসকে একটা তরল অ্যামোনিয়াকে যদি আমি একটা সরু নলের মধ্যে দিয়ে চালনা করে নিয়ে যাই, তাহলে সেই সরু নলের মধ্যে দিয়ে অ্যামোনিয়া যাওয়ার সময় বাষ্পীভূত হয়, এবং বাষ্পীভূত হওয়ার সময় সে কি করবে, ওই নলের থেকে তাপ নেবে, তাহলে নলটা ঠান্ডা হয়ে যাবে এবং নলের আশেপাশে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো ঠান্ডা হবে। এটাকে আমরা হিমঘর, যেখানে কোল্ড স্টোর, বা আগেকার দিনে আমাদের যখন ওই সিএফসি আবিষ্কার হয়নি তখন আমরা এই অ্যামোনিয়াকে হিমায়ক রূপে ব্যবহার করতাম। তো অ্যামোনিয়ার ওই ব্যবহারের একটা অসুবিধা ছিল যে অ্যামোনিয়া লিক করলে চারদিকে একটা দূষণ সৃষ্টি হবে, মানুষের ক্ষতি হতে পারে, সেই জন্য অ্যামোনিয়ার ব্যবহারটা আস্তে আস্তে কমে গেছে সিএফসি ব্যবহার আসার পরে। কিন্তু এখন আবার আমরা অ্যামোনিয়ার দিকে ঝুঁকছি। অ্যামোনিয়াকে সেরকমভাবে যদি ঠিকমতো ব্যবহার করা যায় তাহলে খুব ভালো হিমায়ক হিসেবে ব্যবহার করা যায়। তাহলে অ্যামোনিয়ার ব্যাপারটা গেল। কিন্তু অ্যামোনিয়া জলে দ্রাব্য, তাহলে এই অ্যামোনিয়া যদি জলে দ্রবীভূত হয় তাহলে কি তৈরি করবে না, অ্যামোনিয়া জলে দ্রবীভূত হলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ওই রকম গোটা থাকে না জলীয় দ্রবণে, ভেঙে গিয়ে NH4+ এবং OH- তৈরি করে, এবং সেই জন্য NH4OH মানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু NH4OH হিসেবে পাই না, আমরা পাই NH4+ OH-। তাহলে এই জন্য এটাকে আমরা বলি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। অর্থাৎ অ্যামোনিয়াকে জলে দ্রবীভূত করলে যেটা পাই সেটা হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, বা সেটাকে আমরা বলি লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়াটা কি না, 35% অ্যামোনিয়ার দ্রবণ যার আপেক্ষিক গুরুত্ব 0.88, মানে জলের থেকে সামান্য একটু হালকা। তার মানে জলের থেকে একটু হালকা, মানে এটা আপেক্ষিক গুরুত্ব 0.88, এবং এর পার্সেন্টেজ কত না 35% অ্যামোনিয়া। এইটাকে আমরা বলি লাইকার অ্যামোনিয়া। এই লাইকার অ্যামোনিয়া বা লিকার অ্যামোনিয়া বলে, এই অ্যামোনিয়াটা কিন্তু ক্ষারীয়। তরল অ্যামোনিয়া কিন্তু ক্ষারীয় নয়, এটা মনে রাখবে। তরল অ্যামোনিয়া ক্ষারীয় নয় কেন না, তরল অ্যামোনিয়া যেটার মধ্যে জল নেই, মানে OH- আয়ন নেই, সে কিন্তু নিজে প্রোটন দিতে পারে, মানে H+ আয়ন দিতে পারে, আবার H+ আয়ন নিতেও পারে। তার মানে দুখানা অ্যামোনিয়া যদি আমি দেখি তাহলে দেখো একটা অ্যামোনিয়া H+ আয়ন ত্যাগ করে, আরেকটা অ্যামোনিয়া H+ আয়ন গ্রহণ করে। যেটা গ্রহণ করে সে NH4+ হলো, আর যেটা ছাড়লো সেটা NH2- হলো। তার মানে NH4+ আর NH2- এইভাবে থাকতে পারে। তার মানে অ্যামোনিয়াম আয়ন এবং অ্যামাইড আয়ন, এটাকে বলে অ্যামাইড আয়ন। NH2- আয়নটাকে বলে অ্যামাইড, আর NH4+ অ্যামোনিয়াম আয়ন। তার মানে লিকুইড অ্যামোনিয়াতে কিন্তু OH- আয়ন পাবো না, তার মানে এর মধ্যে কিন্তু ক্ষারীয় ধর্ম নেই। তার মানে এটা যদি ক্ষার হয় তাহলে এটা কিন্তু অ্যাসিড। তার মানে দুটো ধর্মই আছে। তাহলে অ্যামোনিয়া তরল অবস্থায় অ্যাসিড ক্ষার দুটোই ধর্ম দেখায়, কিন্তু জলীয় দ্রবণে শুধুমাত্র ক্ষার ধর্ম দেখায়। এবার দেখি অ্যামোনিয়ার ধর্মগুলো একটু দেখে নিই। অ্যামোনিয়া কেমন না, অ্যামোনিয়া তীব্র বিজারক। অ্যামোনিয়া বিজারক কি করে বুঝলাম না, অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইড, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে চালনা করব। অ্যামোনিয়া গ্যাসকে যদি কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে চালনা করা হয় তাহলে কপার হবে, নাইট্রোজেন হবে, আর জল হবে। বিক্রিয়াটা দেখে নিই। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলাম, কপার উৎপন্ন হলো, লালচে বাদামি বর্ণের কপার উৎপন্ন হবে, নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাবে এবং জলীয় বাষ্প হবে। এখন কোথায় জারণ কোথায় বিজারণ হলো দেখো, কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়েছে, তার মানে কি হয়েছে, বিজারণ হয়েছে, বিজারণ। আর অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন তৈরি হয়েছে, মানে নাইট্রোজেন থেকে মানে অ্যামোনিয়ার যে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন অপসারণ হয়েছে। হাইড্রোজেনের অপসারণ মানে আমরা জানি জারণ। কনভেনশনালি জারণটাকে আমরা উপরে লিখি, বিজারণটাকে নিচে লিখি। তাহলে কিউপ্রিক অক্সাইড থেকে কপার বিজারণ হয়েছে। এই বিজারণটা ঘটিয়েছে কে না, অ্যামোনিয়া ঘটিয়েছে। অ্যামোনিয়ার নিজস্ব জারণ হয়েছে, অ্যামোনিয়ার নিজের জারণ হয়েছে। তার মানে যার জারণ হয় সে বিজারক পদার্থ, আর যে বিজারিত করে সে বিজারক পদার্থ। তাহলে অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করেছে এবং নিজে জারিত হয়েছে। শুধু এই একটা বিক্রিয়া না, এরকম আরো একটা বিক্রিয়া দেখতে পারি আমরা। দেখা যাক, লেড অক্সাইড PbO, অ্যামোনিয়া বিক্রিয়া করলো, পিবি তৈরি করলো,
নাইট্রোজেন, জল। একই রকম ভাবে পিবিও থেকে পিবি হয়েছে বিজারণ, রিডাকশন। অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন হয়েছে অক্সিডেশন, জারণ। তাহলে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম প্রমাণিত হলো। এবার আসি অ্যামোনিয়া ক্ষার। কি করে বুঝবো? না, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে যদি আমি লাল লিটমাস দিই সেটা নীল হয়ে যায়। এই লাল লিটমাস দিয়ে নীল হয়ে যায়, সেটা একটা ক্ষার ধর্মের প্রমাণ। এবং তার সঙ্গে অ্যামোনিয়া যে জলে অত্যন্ত দ্রাব্য সেটারও একটা প্রমাণ পাওয়া যায় একটা পরীক্ষার সাহায্যে। দেখো আমি এখানে একটা ছবি এঁকে রেখেছি, এটা হচ্ছে ফাউন্টেন পরীক্ষা বা ঝর্ণা পরীক্ষার একটা ছবি। দেখো নিচে একটা বিকারে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, না সরি, একটা লিটমাস দ্রবণ রেখেছি। সেই লিটমাস দ্রবণটা কেমন? না, লিটমাস দ্রবণটা রেখেছি লাল করে দিয়েছি, একটু সামান্য একটু অল্প অ্যাসিড দিয়ে, অ্যাসিটিক অ্যাসিড বা অন্য কোনো অ্যাসিড দিয়ে একটু লাল লিটমাস দ্রবণ নিয়েছি। বা এমনি লিটমাস লাল দ্রবণ কিনতে পাওয়া যায়, লিটমাস লাল দ্রবণ জলীয় দ্রবণে রেখেছি। এবার একটা লম্বা নল নিয়েছি, কাঁচের নল। সেই কাঁচের নলের ওপরের দিকটা জেটের মতো করা আছে, সরু করা আছে, আর সেটা ঢোকানো আছে একটা গোলতল ফ্লাস্কে, যে গোলতল ফ্লাস্কে অ্যামোনিয়া গ্যাস ঢুকিয়ে রেখেছিলাম আগের থেকে। এবার এই অ্যামোনিয়া গ্যাস ঢুকিয়ে রেখেছি, সেরকম গোলতল ফ্লাস্কের মধ্যে দিয়ে এই পাইপটা ঢুকিয়ে দিয়েছি। এবার কি হবে না, যখনই এখানে আমি জলের মধ্যে এই নলটা ঢুকিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে এই জলটা উপর দিকে উঠতে থাকবে। কেন না, অ্যামোনিয়া গ্যাস এই পাইপের মধ্যে যে জলীয় বাষ্পটা ছিল সেটাকে শোষণ করলো, ফলে ফাঁকা হচ্ছে, ক্রমশ ফাঁকা হচ্ছে। ফাঁকা হওয়ার জন্য কি হচ্ছে, বায়ুর চাপে জলটা উপর দিকে উঠছে, জল উপর দিকে উঠতে থাকলো এবং উপরের দিকে জল উঠে গিয়ে যেই অ্যামোনিয়ার সঙ্গে দ্রবীভূত হয়ে গেল, সঙ্গে সঙ্গে এখানে ফাঁকা হয়ে গেল। তার মানে এখানে বায়ুর চাপ খুব কম, বাইরে বায়ুর চাপ বেশি, ফলে বায়ু কি করলো, এই লাল লিটমাস দ্রবণের উপর চাপ দিল এবং সোজা জলটা উপর দিকে উঠছে। লাল জলটা উঠতে দেখছি, কিন্তু যখন এখানে ফোয়ারার মতো পড়ছে তখন জলটা দেখছি নীল বা বেগুনি হয়ে যাচ্ছে। তার মানে নীল বা বেগুনি হয়ে যাচ্ছে মানে কি, লাল জল বেগুনি হয়ে যাচ্ছে, মানে প্রশমিত হয়ে যাচ্ছে। যদি অ্যামোনিয়া বেশি থাকে তাহলে নীল হয়ে যাবে, অর্থাৎ এই জায়গাটা একটা নীল ফোয়ারা দেখতে পাবো। এটা এর থেকে বোঝা যায় যে অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য এবং অ্যামোনিয়া ক্ষারীয়, নীল হয়ে গেছে লিটমাস দ্রবণটা। ফাউন্টেন পরীক্ষা বলে এটাকে। এরপর আসি আমরা অ্যামোনিয়া অন্যান্য ধর্মগুলো। উত্তপ্ত সোডিয়াম 330 ডিগ্রি সেন্টিগ্রেডে, উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে আমরা যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে কি হবে না, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে সোডামাইড NaNH2 প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে জানবো কি করে না, যে গ্যাসটা উৎপন্ন হলো সেই গ্যাসটা আমি যদি একটু আগুন লাগিয়ে দিই তাহলে নীল শিখা সহ জ্বলতে থাকবে। অ্যামোনিয়া গ্যাস নীল শিখা সহ জ্বলে না, হাইড্রোজেন গ্যাস নীল শিখা সহ জ্বলে এবং অত্যন্ত বিস্ফোরণ সহ জ্বলে। তাহলে সেখান থেকে আমরা দেখতে পাবো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলে এখান থেকে প্রমাণিত হয় যে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন থাকে। এখানে দেখো সোডিয়াম সোডামাইড হয়েছে, এটা একটা আলাদা প্রক্রিয়া। সোডিয়াম জারিত হয়েছে, জারণ অক্সিডেশন হয়েছে, অর্থাৎ সোডিয়ামের জারণ হয়েছে। আর বিজারণ তাহলে কার হয়েছে? অ্যামোনিয়ার বিজারণ হয়নি, বিজারণ হয়েছে হাইড্রোজেনের। হাইড্রোজেনের বিজারণ হয়েছে, অর্থাৎ অ্যামোনিয়ার মধ্যে যে হাইড্রোজেন ছিল সেটার বিজারণ হয়েছে, সোডিয়ামের জারণ হয়েছে, সোডামাইড তৈরি হয়েছে। এটা মোমের মতো, সোডামাইড মোমের মতো দেখতে, সোডামাইড। এই সোডামাইডে যদি জল যোগ করি তাহলে আবার অ্যামোনিয়া গ্যাস ফেরত পেয়ে যাবো। তার মানে কি হবে, সোডামাইড অর্থাৎ সোডিয়ামের উপর দিয়ে, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে মোমের মতো একটা সাদা অবশেষ পাওয়া যায় এবং হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায়। এই যে সাদা অবশেষ পেলাম সেটাকে আমরা বলছি সোডামাইড। তার মধ্যে জল যোগ করলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস পেয়ে যায়। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলে ক্ষার, এটা পড়েই থাকবে অনুবায়ী, কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে যাবে। আবার সেই ঝাঁঝালো গন্ধ পাবো, এখান থেকে আমরা অ্যামোনিয়া গ্যাসকে চিনতে পারবো, সোডামাইডটাকেও চিনতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এরপরে আসি অ্যামোনিয়া। একে যদি আমি জলে দ্রবীভূত করি তাহলে পেয়েছিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। এবার এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কতগুলো ধাতব আয়নের লবণ যেগুলো আছে, যেমন ধরা যাক ফেরিক আয়ন Fe3+ আয়ন বা অ্যালুমিনিয়াম আয়ন Al3+ আয়ন, অর্থাৎ এদের যে লবণের জলীয় দ্রবণ মানে ফেরিক
আয়ন, অর্থাৎ ফেরিক লবণ বা অ্যালুমিনিয়াম আয়ন, এইগুলো লবণের জলীয় দ্রবণে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমি ফেরিক ক্লোরাইডের দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, তাহলে ফেরিক ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে? না হবে ফেরিক হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হবে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। ফেরিক হাইড্রোক্সাইড বাদামি অধক্ষেপ তৈরি করবে, ফেরিক ক্লোরাইডের স্বচ্ছ হলুদ রঙের দ্রবণ, সেখান থেকে বাদামি অধক্ষেপ তৈরি হল। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, NH4OH দিয়েছি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সাদা থকথকে অধক্ষেপ তৈরি হবে, প্লাস NH4Cl, তাহলে সাদা অধক্ষেপ। এগুলো পরীক্ষায় আসে, ফেরিক ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে কি হবে? এই হলো কি ঘটনা। এবার দেখি কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম। কপার সালফেট নীল রঙের দ্রবণ, স্বচ্ছ দ্রবণ। কপার সালফেটের দ্রবণে আমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতে থাকি তাহলে কি হবে? না, প্রথমে আমরা দেখবো একটা হালকা নীল অধক্ষেপ তৈরি হচ্ছে। হালকা নীল অধক্ষেপটা তৈরি হয় এইরকম একটা যৌগে, এইটা হালকা নীল অধক্ষেপ, হালকা নীল অধক্ষেপ তৈরি হল। এইটাকে আমরা বলি বেসিক কপার সালফেট, অর্থাৎ বেসিক কপার সালফেটের হালকা নীল অধক্ষেপ তৈরি হলো। এবার সেই হালকা নীল অধক্ষেপের মধ্যে যদি আমরা আবার যা ছিল সেই অধক্ষেপের মধ্যে অ্যামোনিয়াম সালফেট ছিল, তার মধ্যে আবার আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম, মানে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তাহলে কি ঘটনা ঘটছে দেখি। নীল দ্রবণে প্রথমে অ্যামোনিয়াম দিয়েছি, তাহলে হালকা নীল অধক্ষেপ পড়লো, ফোঁটা ফোঁটা দিচ্ছিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে হালকা নীল অধক্ষেপ পড়েছে, তার মধ্যে আরো আমি এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তাতে দেখলাম কি এইরকম একটা জটিল যৌগ তৈরি হলো এবং এটার রং হচ্ছে গাঢ় নীল। এটা দ্রবণ তৈরি হলো, অধক্ষেপ আর নেই, দ্রবণ তৈরি হলো। তাহলে কি হলো দেখি, কপার সালফেটের যে দ্রবণ ছিল সেখানে দেওয়ার ফলে যে হালকা নীল অধক্ষেপ পড়েছিল, তার বেসিক কপার সালফেট যেটা তৈরি হয়েছিল তার মধ্যে অ্যামোনিয়াম সালফেট ছিল এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এক্সেস দিয়েছি, তাতে কি হলো না গাঢ় নীল একটা দ্রবণ তৈরি, দ্রবণটা হালকা নীল অধক্ষেপটা দ্রবীভূত হয়ে গেল, গাঢ় নীল একটা দ্রবণ তৈরি করলো, সেটাকে আমরা বলি কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট। কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট তৈরি হলো। আচ্ছা, ব্যালেন্স করে নিই। এখানে OH অর্থাৎ অক্সিজেন 2খানা, এখানে 6খানা, তাহলে 8খানা জল তৈরি হবে, 8খানা জল তৈরি হবে। অক্সিজেন যতগুলো ততগুলো জল তৈরি হবে, 2খানা অক্সিজেন, এখানে 6খানা অক্সিজেন, 8খানা অক্সিজেন, তাহলে 8খানা জল তৈরি হবে, বাকি সব একই আছে। দেখো অ্যামোনিয়া 2খানা, 6খানা অ্যামোনিয়া, তার মানে কটা হলো 8খানা অ্যামোনিয়া, 8খানা অ্যামোনিয়া আছে, 4 2 8খানা অ্যামোনিয়া আছে, 2খানা কপার আছে, সালফেট আছে, সালফেট 2খানা আছে, এখানে একটা সালফেট, এখানে একটা সালফেট, 2খানা সালফেট আছে, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এই বিক্রিয়াটা কি তৈরি হলো? গাঢ় নীল দ্রবণ তৈরি। এই বিক্রিয়াটা ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করে রাখবে, পরীক্ষা আছে। কপার সালফেটের জলীয় দ্রবণে ধীরে ধীরে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে কি হবে। ব্যাস, এবার আসি অ্যামোনিয়ার সাথে কতগুলো জিনিসের বিক্রিয়া হয়, সেগুলোকে আমরা মানে শিল্পে, যেমন ধরো শিল্প বলতে গেলে ইন্ডাস্ট্রি, মানে ড্রয়িং না, শিল্পে, ইন্ডাস্ট্রিতে আমরা এই অ্যামোনিয়া গ্যাসকে কতগুলো জিনিস তৈরি করার জন্য ব্যবহার করি। তার মধ্যে একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া তৈরি করি কি করে একটু দেখে নিই। অ্যামোনিয়া গ্যাসের সাথে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া গ্যাস তার সাথে কার্বন ডাইঅক্সাইড, এটাকে একটু বেশি চাপে, প্রায় 200 বায়ুমণ্ডলীয় চাপ, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, প্ল্যাটিনাম রোডিয়াম 200
এটিএম প্রেশার, 200 এটিএম প্রেশার মানে বায়ুমণ্ডলীয় চাপের 200 গুণ, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে হবে প্রথমে এইরকম একটা যৌগ তৈরি হবে NH2COO NH4। এখানে একটু বলে রাখি NH2COOH একটু মনে রাখবে, NH2COOH এটাকে আমরা বলি কার্বামিক অ্যাসিড। এটার নাম হচ্ছে কার্বামিক অ্যাসিড। তার অ্যামোনিয়াম লবণ অর্থাৎ অ্যামোনিয়াম কার্বামেট, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বামেট এটা প্রথম ধাপে তৈরি হয়। এবার এই অ্যামোনিয়াম কার্বামেট আবার ভেঙে কি তৈরি হবে, ভেঙে গিয়ে ইউরিয়া তৈরি হয় এবং এখন জল বেরিয়ে যায়। তো এই জল বেরিয়ে যাওয়ার ফলে যেটা যে তৈরি হয় সেটা হচ্ছে কার্বামিক অ্যাসিডের অ্যামাইড, তাই জন্য এটার নাম হচ্ছে কার্বামাইড। তাহলে এই কার্বামাইডটাকেই আমরা বাণিজ্যিকভাবে ইউরিয়া বলে থাকি। কার্বামাইড ইজ ইকুয়াল টু ইউরিয়া, এটা ইউরিয়া, NH2CO NH2 ইউরিয়া তৈরি হলো। তাহলে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মিশ্রণ 2:1 অনুপাতে, মানে 2 আয়তন অ্যামোনিয়া 1 আয়তন কার্বন ডাইঅক্সাইড, 2:1 অনুপাতে প্ল্যাটিনাম এবং রোডিয়াম ধাতুর সংকর, সেটার উপর দিয়ে 200 বায়ুমণ্ডলীয় চাপে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে চালনা করলে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট পাবো। সেই অ্যামোনিয়াম কার্বামেট আবার বিয়োজিত হয়ে গিয়ে জল বেরিয়ে যাবে এবং কার্বামাইড তৈরি হবে, যেটাকে আমরা ইউরিয়া বলেছি। গুঁড়ো গুঁড়ো ইউরিয়া পড়তে থাকবে এরকম ভাবে, শুষ্ক করলে তাকে গুঁড়ো গুঁড়ো ইউরিয়া। এটা অর্থাৎ অ্যামোনিয়া থেকে আমরা ইউরিয়া প্রস্তুত করলাম। ইউরিয়া একটা সার, তাহলে অ্যামোনিয়া ইউরিয়া প্রস্তুত করতে ব্যবহার করা হয়। এটা একটা ব্যবহার হলো। আবার দেখি আরেকটা ব্যবহার, খুব ইম্পর্টেন্ট ব্যবহার একটা। অ্যামোনিয়া গ্যাসকে বায়ু মিশিয়ে দিলাম। 1 আয়তন অ্যামোনিয়ার সাথে যদি 7.5 আয়তন, প্রায় 8 আয়তন, মানে 1:8 ধরে রাখতে পারো, 1:8 এটা বায়ু, এয়ার। অ্যামোনিয়ার সাথে বায়ু মিশিয়ে সেটাকে খুব দ্রুত, খুব দ্রুত আমরা চালনা করব। কিসের উপর দিয়ে? প্ল্যাটিনাম তারজালির উপর দিয়ে। এবং প্ল্যাটিনাম তারজালির উপর দিয়ে চালনা করার সময় খেয়াল রাখতে হবে যেন বেশিক্ষণ কন্ট্যাক্টে না থাকে। কতক্ষণ না? 0.0149 সেকেন্ড। তাহলে এই এত দ্রুততার সাথে এইটাকে চালনা করা হচ্ছে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের উপর দিয়ে 700 থেকে 750 ডিগ্রি সেন্টিগ্রেড চালনা করছি। তাতে কি তৈরি হলো না, এটা জারিত হয়ে গিয়ে নাইট্রিক অক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি হলো। এই হলো গিয়ে বিক্রিয়া। তাহলে অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি হলো। এই নাইট্রিক অক্সাইড যেটা তৈরি হলো সেটাকে আমরা অক্সিজেন গ্যাস মিশিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করব। আবার মানে উত্তপ্ত করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে। নাইট্রোজেন ডাইঅক্সাইডকে জলীয় বা জলের মধ্যে দ্রবীভূত করব, দিলে আমরা নাইট্রিক অ্যাসিড পাবো এবং তার সাথে আবার NO তৈরি হয়ে যাবে। অর্থাৎ এটা নাইট্রিক অ্যাসিডের উৎপাদন করব। অ্যামোনিয়ার অনুঘটক দ্বারা জারণ প্রক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড তৈরির যে প্রক্রিয়াটা, এটাকে আমরা একটা শিল্প উৎপাদন বলি। এবং এই শিল্প উৎপাদনটা করেছিলেন অসওয়াল্ড বলে একজন বিজ্ঞানী। অসওয়াল্ড প্রসেস বলে এটাকে, অসওয়াল্ড পদ্ধতি। তাহলে অ্যামোনিয়া অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার মানে অ্যামোনিয়ার অনুঘটক দ্বারা জারণের করে আমরা, এটা প্রথম ধাপ বিক্রিয়াটা হচ্ছে এটা, দ্বিতীয় ধাপ এটা, তৃতীয় ধাপ এটা। তার মানে অ্যামোনিয়া দেখি। এবার দেখি তাহলে অ্যামোনিয়ার ব্যবহারগুলো। অ্যামোনিয়া 1 নম্বর ব্যবহার হচ্ছে সার উৎপাদনে, ইউরিয়া উৎপাদনে। এবং কি কি সার? আরেকটা বিক্রিয়া দেখে নিই। দেখো, সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ নিয়েছি, তার মধ্যে অ্যামোনিয়া গ্যাস চালনা করেছি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করেছি। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এটাকে ব্রাইনের দ্রবণ বলে, তার মধ্যে দিয়ে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে এটা তৈরি হবে অ্যামোনিয়াম, সোডিয়াম বাইকার্বনেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম বাইকার্বনেটকে যদি পরে উত্তপ্ত করি, সোডিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলাম,
তাতে পেয়ে গেলাম সোডিয়াম কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড এবং জল। তার মানে সোডাভস্য তৈরি করতে, এটাকে বলে সোডাভস্য, সোডাভস্য, এই সোডাভস্য তৈরি করতে কাজে লাগে। তার মানে অ্যামোনিয়া গ্যাস সোডাভস্য তৈরি করতে কাজে লাগে, যদিও অ্যামোনিয়া তার মধ্যে নেই, কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা লাগে। এই পদ্ধতিটা হচ্ছে মানে এটা একটা বাণিজ্যিক উৎপাদন পদ্ধতি, সলভে পদ্ধতি বলে, সলভে পদ্ধতি। এই সলভে পদ্ধতিতে সোডাভস্য উৎপাদন করার জন্য অ্যামোনিয়া গ্যাস লাগে। তাহলে অ্যামোনিয়ার ব্যবহারগুলো একটু দেখে নিই। তাহলে 1 নম্বর হচ্ছে সার উৎপাদনে, সোডাভস্য উৎপাদনে, ইউরিয়া প্রস্তুত করতে, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করতে, কতগুলো বিস্ফোরক পদার্থ, যেমন ধরা যাক টিএনটি, আরডিএক্স, এই ধরনের বিস্ফোরক পদার্থ তৈরি করতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয়, হিমায়ক রূপে ব্যবহার করা হয়। এবং ইউরিয়া তৈরি করা হয়, সেই ইউরিয়া থেকে আবার বার্বিটারিক অ্যাসিড, মানে যেটা ঘুমের ওষুধ, তারপর ধরো কালাজ্বরের ওষুধ, স্টিবামিন, ইউরিয়া স্টিবামিন তৈরি করতে কাজে লাগে। তাহলে এই গেল গিয়ে অ্যামোনিয়া প্রস্তুতি এবং বিক্রিয়া। তোমরা কিন্তু মন দিয়ে পড়বে, লকডাউনে কেউ বাইরে বেরোবে না, সবাই কিন্তু মন দিয়ে পড়বে। আর দেখো আমার চ্যানেলে যেগুলো 8.3-এর অধ্যায় যেগুলো দিয়েছি সেগুলো তোমরা দেখবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে। ঠিক আছে, ভালো থেকো।